আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই এই লকডাউনের মধ্যে ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আজ আমরা শুরু করব আমাদের শিকার কবিতার তৃতীয় পর্বের প্রশ্ন এবং উত্তর আলোচনা। অর্থাৎ আমরা যে সম্ভাব্য যে বর্ণনাধর্মী যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, আজ তার তৃতীয় পর্ব শুরু করব। প্রশ্ন নম্বর 11 থেকে 15 দাগ পর্যন্ত। এর আগের পর্বে আমি যে প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেগুলো এর মধ্যে বাড়িতে পড়েছ এবং লেখার চেষ্টা করেছ। তো যাই হোক, আজকে আমি শুরু করব 11 দাগ থেকে 15 দাগের যে 5টি প্রশ্ন, সেই 5টি বর্ণনাধর্মী প্রশ্নের কেমনভাবে উত্তর লিখতে হবে সেই বিষয়টি। দেখো, তোমাদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে সেই 5টি প্রশ্ন 11 দাগ থেকে 15 দাগ পর্যন্ত। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে 11 দাগের প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এটি একটি কবিতার পংক্তি তুলে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে দুটি ভাগে। কে অপেক্ষা করছিল, সে কিভাবে এই ভোরের জন্য অপেক্ষা করছিল। অথবা এই দ্বিতীয় যে ভাগটি, তার যে সে কিভাবে এই ভোরের জন্য অপেক্ষা করছিল, তার পরিবর্তে এরকমও প্রশ্ন করা হতে পারে যে তার পরিণতি কি হয়েছিল। অর্থাৎ কে অপেক্ষা করছিল এবং তার পরিণতি কি হয়েছিল। এবার আমি উত্তরে আসব। দেখো, আমি এর আগের পর্বগুলোতেও বলেছি যে আমাদের যে কবিতাগুলো আছে বা গদ্যগুলো আছে, তার কিন্তু উত্তর লিখতে হবে যথার্থ শব্দ সংখ্যার মধ্যে। অর্থাৎ বর্ণনাধর্মী যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর বেশিরভাগ শব্দ সংখ্যায় আছে 150 শব্দ সংখ্যা, অর্থাৎ 150টি শব্দের মধ্যে লিখতে হবে। সেক্ষেত্রে কম বেশি হতেই পারে, কিন্তু আমাদের কিন্তু লেখার সময় সেই কৌশলটাই রপ্ত করতে হবে যাতে আমরা ঠিক কম্প্যাক্ট ভাবে উত্তরটা লিখতে পারি। অর্থাৎ প্রশ্নের মধ্যে যে যে তথ্যগুলো চেয়েছে, সেই তথ্যগুলো যেন আমরা ঠিকভাবে উপস্থাপন করতে পারি। আর সেই লেখার মধ্যে কিন্তু আমাদের ভাষা বা আমাদের ভাষার যে অলঙ্করণ, সেগুলো হওয়া উচিত সহজবোধ্য, সহজ সরল এবং তথ্য নির্ভর। অহেতুক কিন্তু অহেতুক বর্ণনা অর্থাৎ যে অপ্রাসঙ্গিক বর্ণনা, সেই বিষয় কিন্তু লিখলে আমাদের উত্তর যথাযথ হবে না। তাই আমাদের এটাই চেষ্টা করতে হবে যে আমরা যাতে উত্তরগুলো যথাযথভাবে কম্প্যাক্টলি সেই উত্তরগুলো লিখতে পারি। যাই হোক, আমি এখন প্রথম যে প্রশ্নটি করা হয়েছে, কে অপেক্ষা করেছিল, উত্তরটা কেমন হতে পারে? আমি বলতেই পারি যে কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতাংশে ভোরের আলোয় নেমে আসা সুন্দর একটি বাদামি হরিণের কথা বলা হয়েছে। এই নিরপরাধ হরিণটিকে নিয়েই শিকার কবিতাটি আবর্তিত হয়েছে। অর্থাৎ এই শিকার কবিতার মূল যে চরিত্র, যাকে নিয়েই কবিতাটি আবর্তিত হয়েছে, সেই হরিণ, সেই নিরপরাধ যে হরিণ, যে সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে করে বনের মধ্যে ছুটে বেরিয়েছে এবং সুন্দর একটি ভোরের জন্য অপেক্ষা করছিল, সেই হরিণটির কথা এখানে বলা হয়েছে। এবার আমি দ্বিতীয় পার্টটিতে যাই, দ্বিতীয় অংশের উত্তর। অর্থাৎ দ্বিতীয় অংশে কি বলেছে যে তার পরিণতি কি হয়েছিল। তাহলে কিভাবে আমরা লিখব? অর্থাৎ হরিণটির কি পরিণতি হয়েছিল?
যে সারা রাত অন্ধকারে সে সুন্দরী এবং অর্জুনের বনে ঘুরে ঘুরে চিতাবাগিনীর হাত থেকে সে নিজেকে বাঁচিয়েছিল এবং আত্মরক্ষাকে সে নিশ্চিত করবার জন্য তার অন্তরে ছিল ভোরের আলোর প্রত্যাশা। অর্থাৎ সে আত্মরক্ষাকে নিশ্চিত করবার জন্য কখন সকাল হবে, কখন রাত্রি শেষ হবে, সেই প্রতীক্ষা সে সময় কাটাচ্ছিল এবং ছুটে বেড়াচ্ছিল। সেই সকালের আলোয় টলমলে শিশিরে, অর্থাৎ যে প্রকৃতির যে সৌন্দর্য বর্ণনা, চারপাশের উদ্ভাসিত বন ও আকাশ হরিণটিকে আশ্বস্ত করেছিল, অর্থাৎ তার মনটাকে বেশ সুন্দর একটা পরিণতি দান করেছিল। তাই সে কচি বাতাবি লেবুর মতো সুগন্ধি ঘাস খেয়ে রাতের ঘুমহীন ক্লান্ত শরীরটার প্রাণময়তার আবেশ জাগাতে নেমেছিল নদীর জলে। সারা রাত ধরে সে ক্লান্ত, সে ছুটে ছুটে বেরিয়েছে, তার শরীরটি তখন অবসন্ন। সেই অবসন্নতা কাটাতে বা সেই ক্লান্তি কাটাতে সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। তীক্ষ্ণ শীতল স্রোতে হরিণটি ফিরে পেতে চেয়েছিল প্রাণের উন্মাদনা, অর্থাৎ সে উল্লাসে উন্মত্ত হয়ে উঠেছিল। হিম অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসা ভোরের রৌদ্রের মতোই সৌন্দর্যে অন্যান্য হরিণীদেরকে চমকে দেবার স্বাদ হয়েছিল তার। অর্থাৎ আমাদের আলোচ্য যে প্রাণীটি, সেটি একটি ছেলে হরিণ। তার মনের মধ্যে একটি পুলক জেগেছিল যে অন্যান্য হরিণীকে তার রূপ এবং সৌন্দর্য এবং সাহস দিয়ে তাকে চমকে দেবার জন্য। কিন্তু এর পরেই ঘটে গেল সেই অদ্ভুত শব্দ। আচমকা নদীর জল লাল হয়ে উঠল। নাগরিক আধুনিকতার বিকৃত লালসায় সুন্দর বাদামি হরিণটি উষ্ণ লাল মাংসে রূপান্তরিত হলো, অর্থাৎ সে মাংসতে রূপান্তরিত হলো। একটু আগে সে জীবিত ছিল, এখন সে মাংসে রূপান্তরিত হলো। হৃদয়হীন মানুষ ঘাসের বিছানায় সিগারেটের ধোঁয়ায় পুরনো শিশির ভেজা গল্পের অমানবিক ঔদাসীন্যে তাকে বধ করলো। শহুরে যে সভ্য মানুষ, তাদের বীরত্ব দেখাবার জন্য নিরপরাধ হরিণটিকে, অসহায় হরিণটিকে বধ করলো। আর নিরপরাধ হরিণের স্বাদ স্বপ্ন চিরকালের মতো শেষ হয়ে গেল। এভাবেই ঘাতক মানুষের নৃশংসতা এবং বেঁচে থাকার সৌন্দর্যে মত্ত এক নিরীহ হরিণের মর্মান্তিক পরিণতিকে কবি খুব সুন্দর এক ব্যঞ্জনার মাধ্যমে আমাদের পাঠ্য কবিতায় তুলে ধরেছেন। তাহলে বোঝা গেল কিভাবে আমি বিষয়টি উপস্থাপন করলাম। আমি কিন্তু একটুও বাড়তি ব্যাখ্যা করলাম না, যেটুকু চেয়েছে আমি সেই প্রাসঙ্গিক ব্যাখ্যা করেই কিন্তু উত্তরটাকে তুলে ধরলাম। এরপর দেখো, তোমাদের 12 দাগের যে প্রশ্ন, সেটিও একটি পংক্তি তুলে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হলো, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কিসের কথা বলা হয়েছে আর কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য নির্ণয় করো বা গুরুত্বপূর্ণ কেন সেটি আলোচনা করো। দেখো, প্রথম অংশের উত্তর কিভাবে আমরা লিখতে পারি? শীতের রাতে শরীরকে গরম করবার জন্য দেশওয়ালি মানুষরা সারা রাত মাঠে যে আগুন জ্বেলেছিল, সেই আগুনের কথা এখানে বলা হয়েছে। সেই আগুন প্রথমে কেমন ছিল? মোরগ ফুলের মতো লাল বর্ণের, অর্থাৎ টকটকে লাল। কিন্তু যখন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় তার ঔজ্জ্বল্য হারিয়েছে, অর্থাৎ কিসের ঔজ্জ্বল্য? আগুনের ঔজ্জ্বল্য, তখন কি হয়েছে? ভোরের আলোয় সেই আগুনের রং হয়ে গেছে বিবর্ণ। সেই বিবর্ণ আগুনের কথাই এখানে বলা হয়েছে এবং রোগা শালিকের সেই হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনা করা হয়েছে। এবার দ্বিতীয় যে অংশটির উত্তর, দ্বিতীয় অংশটি কি? কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির গুরুত্বপূর্ণ কেন। দেখো, সারা রাত জ্বলতে থাকা আগুনের ম্লান হয়ে যাওয়া আসলে সেই ভোরের আবির্ভাবের ইঙ্গিত।
তখনই সকালের আলোয় টলমল করা শিশিরে চারিদিকের বন আর অস্পষ্টতা থেকে গভীর নিশ্চিন্তে জীবনের জাগরণের পটভূমি তৈরি হয়। কিন্তু সবটাই কাল্পনিক ধারণা মাত্র, অর্থাৎ কবি কল্পনার মাধ্যমে এটি তুলে ধরেছেন। নির্মম বাস্তবতা কবিতার শেষে নৃশংসভাবে আত্মপ্রকাশ করে। সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে চলা সুন্দর বাদামি হরিণ যেন এই ভোরের কাছ থেকে নিশ্চয়তার আভাস পেয়েছিল। ভোরের আলোয় নেমে এসে সে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খায়। তারপর যখন ক্লান্তি কাটানোর জন্য নদীতে সে নামলো, শিকারীর বন্দুকের গুলিতে মৃত্যু হলো তার। নদীর জল লাল মচকা ফুলের মতো লাল হয়ে উঠল। এক আগুন নিভে গেল, আর এক আগুন জ্বলল। সেই দেশওয়ালিরা যে আগুন জ্বালিয়েছিল সেটা নিভে গেল, আর একটা আগুন জ্বলে উঠল। মন্তব্যটি এই নৃশংসতারই এক বিপরীত যে দিক সেইটি এখানে খুব সুন্দরভাবে কবি তুলে ধরেছেন। অর্থাৎ সেই নৃশংস যে রূপ সেইটি খুব সুন্দরভাবে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। এবার দেখো ১৩ দাগের যে প্রশ্নটা, একটি বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। প্রথম অংশে প্রশ্ন করা হয়েছে কার প্রসঙ্গে বলা হয়েছে, অর্থাৎ সেই একই ধরনেরই প্রশ্ন। আর বিস্তীর্ণ উল্লাস বলতে কবি কি বুঝিয়েছেন? তাহলে এখানে প্রথম অংশের উত্তরটি তোমাদের কিভাবে লিখতে হবে? এখানে দুরন্ত বন্য হরিণটির কথা বলা হয়েছে, বোঝাই যাচ্ছে। সারা রাত অরণ্যে সে আত্মগোপন করে থাকার পর ভোরের আলোয় উদ্দাম আনন্দে জেগে উঠেছে। নদীর ঢেউয়ে সে গা ভাসিয়ে দিয়েছে, যে সে এবার বোঝার চেষ্টা করেছে বা তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে যে সে হয়তো এই যাত্রায় সে নিজেকে আত্মরক্ষা করতে পেরেছে, সে হয়তো জীবন যুদ্ধে জিততে পেরেছে। দ্বিতীয় পার্টের যে প্রশ্নটি করা হয়েছে যে বিস্তীর্ণ উল্লাস বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো, বিস্তীর্ণ উল্লাস মানে কি? একটা আনন্দ, অনাবিল একটা আনন্দ। তাহলে কেন আনন্দ হয়েছে হরিণটির? কারণ সুন্দর বাদামি হরিণটি বনের গভীর অন্ধকারে সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে 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 ছুটে চলেছে, আর অপেক্ষা করেছে কখন ভোরের আলো ফুটবে। ভোরের আলো ফুটতেই সে আত্মরক্ষার নিমিত্ত হয়ে নিশ্চিন্তে কচি বাতাবি লেবুর মতো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তার সারা রাতের সেই অবসন্ন শরীরটাকে আরাম দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ স্রোতে গা ভাসিয়েছে। এক বাঁধনহীন উল্লাস বা আনন্দ লাভের জন্য সে নিজেকে সাহসে, সাধে, সৌন্দর্যে সে অন্য হরিণীকে অর্থাৎ মেয়ে হরিণীদেরকে চমকে দেবার চেষ্টা করেছে। কবি সেই যে আনন্দ, তার মনের মধ্যে সেই যে আবেশ, তার মনের মধ্যে সেই যে আশা, সেই আশাকেই বা আকাঙ্ক্ষাকেই উদ্দাম বা উন্মত্ত উল্লাস বলে বুঝিয়েছেন, যাকে আমরা কবিতার ভাষায় উল্লেখ করেছি বিস্তীর্ণ উল্লাস। অর্থাৎ কবি জীবনানন্দ সবসময় তার কবিতার মধ্যে এমন এমন বেশ বেশ সুন্দর সুন্দর যে শব্দ যোজনা করেছেন, যে শব্দগুলোর অর্থ একটা সীমিত জায়গাকে ছাড়িয়ে একটা অসীমের দিকে এগিয়ে যায়। তাই এখানে তিনি খুব সুন্দরভাবে এই পংক্তিটি ব্যবহার করেছেন। তাহলে দেখো, আমরা ১৩ দাগের প্রশ্ন পড়লাম, এবার আমরা করব ১৪ দাগের প্রশ্ন। ১৪ দাগের প্রশ্ন আর একটা লাইন তুলে করা পংক্তির থেকে। সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করা হয়েছে, প্রসঙ্গটি উল্লেখ করো। আর এই আকাঙ্ক্ষা কি তার পূরণ হয়েছিল? একই ধরনের উত্তর। দেখো, একটা কবিতা যখনই আমরা আলোচনা করব, বিষয়টা আমরা বুঝতে পেরে যাব
যখন দেখি কোনো প্রশ্নই আমাদের সমস্যা হচ্ছে না, যেখান থেকে লাইন দিক না কেন আমরা বিষয়টি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারছি। তোমাদের কিন্তু সেই বিষয়টাই কিন্তু আরোপ করতে হবে, রপ্ত করতে হবে, যে কবিতাটা আগে বুঝতে হবে। কবিতাটা বুঝতে পারলেই কিন্তু খুব সহজভাবে উত্তরগুলো তোমরা গুছিয়ে লিখতে পারছো। তাহলে আমি দেখো এখানে প্রথম যে অংশটি, তার উত্তরটি কিভাবে লেখা যায় দেখো, তোমরাও চেষ্টা করো। যে সারা রাত ছুটে বেড়ানো হরিণটি অবশেষে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে অপেক্ষারত ভোরের আলোয় উপস্থিত। অর্থাৎ রাত শেষ হয়েছে, দিনের শুরু। মনের নিশ্চিন্ততায় কচি ঘাস ছিঁড়ে ছিঁড়ে সে খাচ্ছে। তারপর গা ভাসিয়েছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে, নিজের অবসন্নতাকে দূর করবার জন্য এবং নতুন জীবন লাভের উন্মাদনা এবং আনন্দে। অন্ধকারে জরায়ু থেকে জন্ম নেওয়া ভোরের রোদের মতোই জীবনের উল্লাস খুঁজে নিতে চেয়েছিল হরিণটি। অন্যান্য হরিণীকে চমকে দেওয়ার জন্য নিজেকে এইভাবে তার সাহস আর স্বাদ দিয়ে সজ্জিত করে তুলেছিল। অর্থাৎ তার মনের মধ্যে একটা পুলক জন্মেছিল, একটা মানে আনন্দ মনের মধ্যে। আমাদের হয় না অনেক সময় মনের মধ্যে একটা আনন্দ জন্মাচ্ছে যে আমরা এবার হয়তো একটা কিছু ভালো কাজ করতে পারবো বা অমুক কাজটা সম্পন্ন করতে পারবো। ঠিক হরিণটির মধ্যেও সেই রকম একটি আনন্দের সঞ্চার ঘটেছিল এবং তার মনের মধ্যে যে যে সাহস জন্মেছিল যে সে চিতাবাঘিনীকে হাড় খাইয়ে দিল, নিজেকে আত্মরক্ষা করতে পারলো, সেই রকম একটা সাহস এবং তার স্বাদ অর্থাৎ তার ইচ্ছার থেকে সে চেয়েছিল যে অন্যান্য যে মেয়ে হরিণরা যেন তাকে দেখে চমকে ওঠে, তার রূপের প্রতি আকর্ষিত হয়। এবার দ্বিতীয় অংশের দেখো উত্তর কিভাবে লেখা যায়। দ্বিতীয় অংশে কি বলেছে, এই আকাঙ্ক্ষা কি তার পূরণ হয়েছিল? আমরা বুঝতেই পারি বা কবিতাটি যখনই পড়েছি তখনই দেখেছি যে না, তার আকাঙ্ক্ষা কিন্তু পূরণ মোটেও হয়নি। তাই বলছে নাগরিক সভ্য সমাজ তার এই আকাঙ্ক্ষা পূরণ করতে দেয়নি। তাই হঠাৎ এক অদ্ভুত শব্দের মধ্য দিয়ে সব স্বপ্ন শেষ হয়ে যায়। হরিণটির মৃত্যু হয় গুলিতে, তার শরীরটি পরিণত হয় উষ্ণ লাল মাংসে। অর্থাৎ তার আকাঙ্ক্ষা চিরতরের জন্যই কিন্তু মানে অধরাই থেকে গেল, কারণ সেই শহরের সভ্য বর্বর মানুষরা এসে তাদের নিজেদের মানে কি বলবো, তাদের সভ্যতার পরিচয় দেওয়ার জন্য, তাদের সাহসের পরিচয় দেওয়ার জন্য নিরীহভাবে একটা হরিণকে অসহায়ভাবে তারা হত্যা করলো। অর্থাৎ যে হরিণটি তার জীবনের নতুন একটি স্বপ্ন বুনছিল, তার নতুন জীবন লাভের একটা আনন্দে জেগে উঠেছিল ভোরের আলোতে, তার সেই কিন্তু আনন্দ অপূর্ণই থেকে গেল। তার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সবই অসমাপ্ত হয়ে গেল। তার শরীরটি উষ্ণ লাল মাংসে পরিণত হলো এবং শহরের সভ্য মানুষরা সেই মাংস ভক্ষণ করলো। তাহলে বোঝা গেল। এবার আমরা শেষ যে প্রশ্ন এই পর্বের 15 দাগের প্রশ্ন, সেখানে আমরা যাই। বলছে একটা অদ্ভুত শব্দ, শব্দটি কি, এরপর কি ঘটেছিল? আচ্ছা, এখানে দেখো আমরা বলতেই পারি প্রথম অংশটির যে উত্তর একদম সহজ, যে জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতাংশে এই অদ্ভুত শব্দটি আসলে তথাকথিত সভ্য সমাজের মানুষের যন্ত্র সভ্যতার প্রতীক। যে বন্দুক, যে দোনলা বন্দুক বলো, রাইফেল বলো, রিভলভার বলো, যে যাই বলো না কেন, সেই বন্দুকের গুলির যে আওয়াজ, সে আওয়াজকেই অদ্ভুত শব্দ। কারণ অদ্ভুত শব্দ কেন? বিকজ ওই হরিণ বা বন্য প্রাণীদের কাছে এই শব্দটি সম্পূর্ণই অপরিচিত। তারা বনের পশুদের ডাক শুনে শুনে অভ্যস্ত, প্রাণীদের ডাক জানে, পাখির ডাক জানে, সেইগুলো শুনে শুনে তারা চিনে গেছে। কিন্তু ওই বন্দুকের আওয়াজ বা যন্ত্র দানবের আওয়াজ তারা পরিচিত নয়। তাই কবি এখানে ফুটিয়ে তুলেছেন যে বন্দুকের আওয়াজকে বলেছেন একটা অদ্ভুত শব্দ। এরপর কি বলছে, এরপর কি ঘটেছিল? এরপরই তো সেই কবিতার মর্মান্তিক ট্র্যাজেডি ঘটেছিল, যে নিরপরাধ হরিণটি একেবারে নিস্পন্দ চির ঘুমে তলিয়ে গেল। তার শরীরের রক্ত নদীর জলে মিশে মচকা ফুলের মতো লাল হয়ে গেল। তার মৃত্যু হয়, সমস্ত গল্প, আশা, আকাঙ্ক্ষা সেখানেই সমাপ্ত হয়। পৃথিবীর তথাকথিত সভ্য মানুষরা তাদের লোভ
এবং আনন্দ এবং উন্মাদনার পরিচয় দেওয়ার জন্য সেই নিস্তব্ধ হরিণটিকে বা নিরপরাধ হরিণটিকে চিরতরের ঘুমে পাঠিয়ে দেয়। অর্থাৎ তার যে বন্য যে জীবন, তার যে স্বাধীন যে জীবন, সেই জীবনটাকে তারা সেখানেই বন্ধ করে দেয়। এবং টেরিকাটা সিথিকাটা যে মানুষরা ঘাসের বিছানায় শুয়ে শুয়ে তাদের আমোদ প্রমোদের গল্প করে, আর সেই হরিণের যে সুস্বাদু মাংস, মানুষের কাছে যা ভীষণই সুস্বাদু, সেই মাংস ভক্ষণ করতে থাকে মহা আনন্দে। আর এখানে কবিতাটির সেই দুঃখের যে ছবি, ট্র্যাজেডি, সেই মর্মান্তিক ছবিটি খুব সুন্দরভাবে মহাকবি জীবনানন্দ দাশ ফুটিয়ে তুলেছেন। তাহলে আজকে আমরা এই 5টি প্রশ্নের উত্তর আমি আলোচনা করবার চেষ্টা করলাম। তোমরা কি করবে, বাড়িতে উত্তরগুলো শুনে শুনে তোমরা লেখার চেষ্টা করবে। আর পরবর্তী পর্বে আমরা এই কবিতার শেষ পর্ব প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ বাকি 5টি প্রশ্ন। আসলে এই কবিতাটি তো একটা বিশাল বড় কবিতা, তাই এরকম ভাগ ভাগ করে উত্তর করতে হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একবারে তো বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য ভাগ ভাগ করে বোঝানো হচ্ছে। যাই হোক, আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, মনোযোগ দিয়ে পড়াশুনো করো এবং মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করো। আর আরেকটা কথা, যে তোমরা আমার এই ভিডিওটি দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যান্যদের যাতে কাজে লাগে তার জন্য শেয়ার করো। তাতে কি হবে, অন্যান্যদেরও উপকারে লাগবে। যদি আমি সেইটুকু চেষ্টা করেছি, চেষ্টা করতে পেরেছি কিনা সেটা তোমরাই বলবে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কি হবে, ভিডিওগুলো সেভ হয়ে থাকবে এবং নোটিফিকেশানে তোমাদের অটোমেটিক্যালি এই পরপর পর্বগুলো দেখাবে। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।